গরু কিন্তু আপনার বৃষ্টিটাকে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে আমি এটা খোলা রাখছি যে বৃষ্টি এখান থেকে হালকা পাতলা যেটা আসবে এটা গরু এনজয় করবে। যতগুলো গাভী ক্রয় করেছি কোনোদিনও বিক্রয়েতার কাছে জিজ্ঞেস করে নিয়ে যে এই গরুটার দুধ কতটুকু হবে। এটার মাথাটা দেখেন, মাথার গেটআপটা অনেক ছোট, মূল হলো মাথার গেটআপ ছোট, কানে অনেক চুল, কানের চুলগুলো বিশেষ করে। আর গাভী গরু মূলত খাবারের সাথে ওর দুধ, বলে না যে মুখে দুধ, এটাই বাস্তব। দু সাইডের হাতটাই উঁচু, হ্যাঁ, সামনের অংশটা সরু আর পিছনে। ইনশাআল্লাহ আপনি যে কথা বললেন আপনার কথার উপরে ভিত্তি করে আমি ইনশাআল্লাহ আমার বাড়িতে খামার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার নামটা? আমার নাম জহুরুল ইসলাম। আপনি ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই যে বিশাল যে সাঁকো পার হওয়া লাগবে, আমার তো হাত ভাঙা, কি অবস্থা যাবনি বলেন তো? নৌকা নিয়ে কি মানে এই করব না, আল্লাহ ভরসা। অভ্যাস আছে কিনা? আমি পড়ার আগে ধরেন, হ্যাঁ নিচে পানি নাই, কাদা কি করে যেতে হয় তো ওই জন্যই। আচ্ছা 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 ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজ আসছে আমাদের সিরাজগঞ্জ, এটি শাহজাদপুর নন্দলালপুর গ্রাম। আমি আপনি সবাই জানি যে আমাদের সিরাজগঞ্জকে বলা হয় গো রাজধানী, দুধের রাজধানী। সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় গরু ছাগল লালন পালন হয়, কিন্তু আমাদের সিরাজগঞ্জ শাহজাদপুর এলাকায় যত গরু লালন পালন হয়, আমার মনে হয়, আমি বিশ্বাস করি যে সারা দেশের এইরকম এত পরিমাণ গরু অন্য কোনো উপজেলায় লালন পালন হয় না। আজকে সেই প্রত্যুষে ছুটে আসছি আমাদের পাশের উপজেলা, এর সিরাজগঞ্জ উল্লাপাড়া শাহজাদপুর উপজেলা নন্দলালপুর গ্রাম। এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম সাহেব, থাকেন ঢাকায়। তার শখের বসেই এই খামারটি করা, এখন এটি বাণিজ্যিকভাবে পরিচালিত হচ্ছে। সব গল্পই শোনাবো, আগে দোয়া করবেন আমি যেন সহি সালামতে এই বেকাদা ব্রিজটা পার হতে পারি, আর আপনি বাসায় যা চেঞ্জ করে আসেন, আমি ততক্ষণে যাই। আচ্ছা ঠিক আছে। সবুজ, এত চমৎকার লোকেশনে একটা গান না গালি তো হয় না। গাবো? হ্যাঁ জানি যে এক লাইনে গান। হ্যাঁ এক লাইনে গান। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, এত দেখি তবু কেন নয়ন জুড়াই না। তো দর্শক, চলে এলাম TNT এগ্রোতে। মূল ভিডিও শুরু করার আগে পাখির চোখে দেখাবো পুরো এলাকা, এরপরে মূল ভিডিও দেখবেন। আল্লাহর নিয়ামত। হ্যাঁ ভাইয়ের নাম কি? ফারুক। ফারুক। এই গরুর নাম কি? এই গরুর নাম রোহিঙ্গা। না, ওই যে বারাবিল, চৌথির, আঙ্গারু, ওই এলাকার সব গরু কিন্তু নাম আছে। ববিতা 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 সামনুর দৌড় ভরে চলে আসে। প্রথমেই মজার একটা জিজ্ঞাসা যে শাহজাদপুরের সবগুলো গাভীর নাম আছে, আপনার এতগুলো গাভীর নাম নাই। আসলে গরুর নাম বেসিক্যালি মানে ছেড়ে যদি রাখা যায় তখন নাম ভালো, বাট আমাদের এখানে কিছু কিছু গাভীর হ্যাঁ নাম আছে, ওইরকম বেশি দরকার হয় না। আচ্ছা যাই হোক, তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনার এই যে আল্ট্রা মডার্ন একটা শেড। হ্যাঁ জি জি। এটা কিভাবে মাথায় এলো বলেন তো?
কনসেপ্টটা পুরোপুরি আমার, যে আপনার দুইটা ইস্যু। একটা হলো যে আপনার হাইটটা অলওয়েজ আমরা জানি যে একটু হাই রাখতে হয়। দ্বিতীয় হচ্ছে যে আপনার গরুর যাতে ওয়াইন্ড ফ্লো যেটা আর বাতাসের প্রবাহটা যত ভালো হবে তত গরুর শান্তিতে থাকবে। আর মিথেন গ্যাসটার ধর্মটা হচ্ছে উপরের দিকে যাওয়া। তো এখন উপরে যদি আমি ফুলটা শেডটা আটকায় রাখি তাহলে কিন্তু উপরে গিয়ে আবার নিচের দিকে আসবে, সেক্ষেত্রে আপনার শেডটা কিন্তু গরম থাকবে। আমার এখানে আপনার যে মিথেন গ্যাসটা উৎপাদন হচ্ছে সেটা সাথে সাথে উপরে চলে যাচ্ছে, বিন্দু পরিমাণ এখানে ওয়েট করছেন। ফলশ্রুতিতে বাহিরের টেম্পারেচার থেকে অলওয়েজ ভিতরের টেম্পারেচার আমার কম থাকে। তো আমি এটা করার সময় চিন্তা করলাম যে আমি এটার সাথে তো আবার মাঝখানে আরেকটা, কিন্তু আপনার ওইখানে যেভাবে আছে যে আরেকটা এর উপরে ঘর দেওয়া, তো এটাও দেওয়া যেত। কিন্তু আমি দেখলাম গরু কিন্তু আপনার বৃষ্টিটাকে বেশি পছন্দ করে। সেক্ষেত্রে আমি এটা খোলা রাখছি যে বৃষ্টি এখান থেকে হালকা পাতলা যেটা আসবে এটা গরু এনজয় করবে। খুব বেশি বৃষ্টি আসে না, না 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 সমস্যা হয় না, হালকা মানে যেটা পরে মাঝখানে পড়ে যায়, বাট এদিক দিয়ে যেটুকু আসে ওটা ওরা এনজয় করে। আচ্ছা, তো এখন কতগুলো গাভী গরু আছে বা ষাঁড় গরু আছে? আমার টোটাল গাভী আপনার এইখানে এবং ঢাকা মিলিয়ে নিয়ে সব মিলিয়ে 150 মতো আছে। হ্যাঁ, ঢাকাতেও আছে আমার। মূলত স্টার্টিং এখানে, বাট এখানে গরুর দুধের দামটা একটু কম। ফলশ্রুতিতে ঢাকা আপনার এয়ারপোর্টের পাশে ওখানে আমার একটা ফার্ম আছে, তো ঢাকা এখানে মিলে আমার 150 মতো আছে। আর ষাঁড়ের মতো গাভী না, মানে টোটাল গরু এর মধ্যে আপনার গাভী আছে 80+। 80+ গাভী 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 তার মানে মূলত আপনার গাভীর শেড, গাভীর খামার। জি জি। আচ্ছা, জানতে চাচ্ছি ঢাকাতে কত টাকা লিটার দুধ বিক্রি হচ্ছে? হ্যাঁ, ঢাকাতে এখন বিক্রি করি 100 টাকা লিটার। বাট আপনার লাইক আপনার আগামীকালকে যদি দুধ নেয় আজকে তার করতে হবে, অ্যাডভান্স না, আপনার সিরিয়ালে আসতে হবে। অর্থাৎ মিনিমাম একদিন আগে তার সিরিয়াল দিতে হবে। 100 টাকা লিটার এবং আগে একদিন সিরিয়াল দিতে হবে। হ্যাঁ। অথচ এই শাহজাদপুর রেশমবাড়ি বারাবিল চৌচির এই যে আপনার কি এই গ্রামের নাম জানেন কি? নন্দলালপুর। এখানে কত? এইখানে আনফরচুনেটলি আমরা বিক্রি করছি এখন 52 টাকা লিটার। 52 টাকা, অর্ধেক। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট কষ্টের জায়গা, যে এখানে আমাদের যদিও এটা গরুর রাজধানী, বাট এখানে গরুর দুধের দাম কম। তো এই খামারে আসার ইতিহাসটা যদি বলতেন। আমাদের মানে আপনার পূর্বপুরুষের ইতিহাসে যতটুকু জানা যায় 200-400 বছরের, যদি আমাদের এই গ্রামে হয়তো আমি দশম পুরুষ, দশম পুরুষের প্রায় 250 বা 300 বছরের স্টোরিতে পুরোটাই আমাদের মানে ফার্মিং ছিল না ওইভাবে, বাট গরু ছিল। যে আপনার গৃহস্থলী বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে গরু আমাদের অলওয়েজ ছিল। আর গরুটা মূলত আপনার এইভাবে প্রফেশনালি আসার পিছনের সেটা আমি জানি না, সেটা মানে হয়তো কিভাবে আল্লাহ কবুল করছে। আমি 19 সালে হজে গেছি, সেখানে আমার হজের সাথে রুমমেট যারা ছিল এরাও আপনার হয়তো প্রতিষ্ঠিত ঢাকাতে। তাই গল্পের খাতিরে কোনো একদিন আমি বলছি যে আমি একটা গরুর ফার্ম করব, এবং বলছি তারপরে আমি নিজেও ভুলে গেছি। আর করোনার মধ্যে যখন আমি গ্রামের বাড়িতে আসলাম, প্রতি বছর আমি কোরবানির গরু 2-1 মাস আগে কিনি, তো এবছর একটু আর্লিতে করোনার মধ্যে কিনছি। তো একটা গরু কিনছি, ও খুব একা একা ফিল করছে, চিন্তা করলাম যে আমি ওকে সঙ্গী বানাই দিই। তো পরে রাত্রে আপনার যেটা বললেন, আমার ওয়াইফও ইঞ্জিনিয়ার, তো আমাকে একটু সাজেস্ট করলো যে আমাদের মানে কয়েকটা গরু কিনলে কেমন হয়। তো ওই আমাকে ওর থেকে কিছু টাকা মানে 5-6 লক্ষ টাকার মতো আমাকে বললো যে আমার এই টাকা দিয়ে আমাকে কিছু বাচ্চা গরু কিনে দাও। হ্যাঁ, বাছুর গরু। তো আমি প্রথম আপনার এই তালগাছি হাটে গিয়ে 8টা বকনা বাচ্চা কিনি। ওই 8টা বকনা থেকে আমার 7টা গাভী হয়েছিল, এখনো গাভীগুলো আছে। একটা কনসেপ্ট করিনি, ওর অন্য প্রবলেম ছিল। আর তারপরে বিভিন্ন সময় আমি বিভিন্ন গাভী কিনেছি। এখানে অনেকেই গরু আপনার কিনে নিয়ে আপনার হয় কি যে খুব বেশি অ্যাম্বিসিয়াস হয়ে যায়, যে গরু থেকে অনেক বেশি রিটার্ন আসবে, অনেক দ্রুত এটা থেকে আউটপুটে অনেক কিছু হবে। এটা আসলে যদি কেউ চিন্তা করে তাহলে হবে না। এখানে আপনার লং টার্ম লেগে থাকতে হবে, এবং এটা আপনার হয়তো অ্যাসেট বৃদ্ধি পাবে, বাট এখান থেকে আপনি রেগুলার টাকা নিয়ে পকেটে রাখবেন এ চিন্তা করলে হবে না। গাভী গরু থেকে আপনার যদি আপনি গাভীকে ঠিকমতো ফিডিং করতে পারেন, তাহলে ইয়ারলি আপনার অন্য কোনো কিছু না থাকলে একটা বাছুর বের হবে। যদি বাছুরটাকে আপনার ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন, অ্যাটলিস্ট মিনিমাম হলেও 60,000 টাকা আসবে। সো আপনি এই 60,000 টাকাই আপনি মনে করেন যে এটা আপনার অ্যাসেট বৃদ্ধি পেল। আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলো গাভী ক্রয় করেছি। আমি যতগুলো গাভী ক্রয় করেছি কোনোদিনও বিক্রেতার কাছে জিজ্ঞেস করিনি যে এই গরুটার দুধ কতটুকু হবে।
কারণ যেহেতু আপনি টাক্সার দেখে বুঝে ফেলছেন। দো আমি কিন্তু আপনার এই ট্রেডের না, লাইক আমি ইঞ্জিনিয়ার, বাট আমার একটা ইন্টারনাল কনসেপ্টে আমি গরু কিনি, এবং আলহামদুলিল্লাহ আমি গরুতে কখনোই মানে যেটা বলা হয় ধরা খাওয়া বা ঠকা, এটা হয় নাই। ওই অনেকে আপনার অনেক গল্প করে করে 40 লিটার 30 লিটার এরকম মানে আপনার আসি নিয়ে বলে যে 40 লিটার বলছে, এসে 10 লিটার পাচ্ছি, বা 30 লিটার বলছে 5 লিটার পাচ্ছি। আমি কখনোই কোনো বিক্রেতার কাছে জিজ্ঞেস করিনি আপনার গরুটার দুধ কতটুকু ও হবে। কাহিনীর মধ্যেই নাই। নাই, আমি আমার কনসেপ্টে কিনবো, ও যত বলে বলুক আর যত না বলে বলুক। এবং আমার গরু থেকে আমি এখন পর্যন্ত কোনো ধরা খাওয়া যেটা ওটা হয়নি। আর আপনার এই 5টা বা 6টা কোরবানি ঈদ আমি আর পেয়েছি। ইন অ্যান অ্যাভারেজ প্রত্যেক কোরবানি ঈদেও আমার কিছু বিক্রি হয়, লাইক আমি প্রতি ঈদে কোনো ঈদে আপনার 1 কোটি প্লাসও সেল করেছি, কোনো ঈদে আপনার 80 লক্ষ টাকা বা 70 লক্ষ টাকা, হ্যাঁ 90 লক্ষ টাকা, এরকম প্রত্যেক ঈদে আমার মানে গত 6টা কোরবানি ঈদ আমার সেল হয়েছে শুধু ফ্যাটেনিং। ফ্যাটেনিং থেকে। মানে এটা হলো আমার কি দেখেন এখানে কিন্তু আপনার কিছু আমার সারও আছে, এটা হলো কম্পোজিটের মতো, মানে আমার এখানে বাচ্চা আছে, সার আছে, গাভী আছে, কিন্তু শুধুমাত্র সার কেন্দ্রিক আমি করি না। আর যদি সার কেন্দ্রিকই করি তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে তো থাকতে হবে যে আপনি সবাই যদি সারকে টার্গেট করেন তাহলে সারটার যোগান দেবে কারা, উৎপাদন হবে কোথায়, জন্ম হবে কোথায়, হ্যাঁ জন্ম হবে কোথায়, এক্স্যাক্টলি ওইটাই আসলে। আমি তো নিজেও যদি বা কটা সার গরু পালি, এরপরে বলে আমি কিন্তু খামারি না, খামারি ওই যার খামার থেকে বাচ্চা উৎপাদন হয়, এক্স্যাক্টলি যার খামার থেকে দুধ পাওয়া যায়, ওই হচ্ছে অরিজিনাল খামারি। আর আমি আবার ভাই নতুন একটা প্ল্যান করছি, খুব সম্ভবত এই বছরই 2026 সালের দিকে আমার টোটাল মানে গাভীর প্ল্যানটা ঢাকাতে আমি ট্রান্সফার করতে যাচ্ছি, নিয়ে আর আপনার ঢাকাতে একদম ঢাকার উপকণ্ঠে, ওখানে 4-5 বিঘা জায়গার উপরে আমি একটু আরও মানে কমার্শিয়ালি আরও ভালোভাবে ওখানে গাভীটা ট্রান্সফার করব, আর এই ফার্মে সব সার গরু রাখবো। কারণ সার তো আমার তো ঢাকাতে মানে এখানে রাখা এখানেই কস্টিং কম হবে, আর ঢাকাতে সার দরকার নেই, ওখানে গাভী, বাট গাভীর আপনার ওখানে আউটপুটটা ভালো আসবে, রাইট। 100 টাকা লিটার, আর এখানে 60 টাকা। হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি ওখানে আপনার ঢাকাতে নেওয়ার প্ল্যান করছি, আর সারগুলো এখানে। জার্সির বেসিক্যালি শুধু দুধ ঘন না, জার্সির গাভীর আপনার মাংস বা ষাঁড়ের মাংস দেশি গরুর মাংস থেকেও সুস্বাদু বেশি। আপনি আলাদা করে কখনো জার্সির মাংস খেয়ে দেখবেন, ডেফিনেটলি দেশি গরুর মাংস থেকেও সুস্বাদু বেশি। আর দুধ তো ডেফিনেটলি দেশি গরুর থেকেও ভালো, আর দুধের প্রোডাকশনও ভালো। যেমন আমাদের এই জার্সি ছোট দেখতে, বডিটা কিন্তু অনেক ছোট, বাট এটা আপনার ম্যাক্সিমাম 17 লিটার পর্যন্ত আমরা দুধ পেয়েছি। 17 লিটার। এই যে দুটোই জার্সি, দুটোই জার্সি, এটাও জার্সি এটাও জার্সি, দুটোর মধ্যে দেখেন আপনার ভালো যেটা, হ্যাঁ এটার মাথাটা দেখেন, মাথার গেটআপটা অনেক ছোট, মূল হলো মাথার গেটআপ ছোট, কানে অনেক চুল, কানের চুলগুলো বিশেষ করে বড়, মাথাটা আপনার না দেখেন আপনার মাথার মাঝখানে একটা গর্ত, বা মাথার কালারটাও একটু ডিফারেন্ট কালার থাকবে, চোখ অবশ্যই বড় বড় থাকবে, কান ছোট, আর মাথার টুকরিটা বড় থাকবে। আচ্ছা, আমরা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুটা ভালো করে চিনি নেব। জি জি, কারণ জার্সি অনেকটাই কম দেখা যায়, কম পাওয়া যায়। ওর মা আপনার আমরা মানে রেগুলার কন্টিনিউয়াসলি আপনার প্রায় দুধ দেওয়ার হয়তো 15 থেকে 20 দিন পর থেকে একবারে আপনার 7-8 মাস পর্যন্ত 20 লিটার উপর ওর মায়ের দুধ থাকে। তো এটার দেখেন এই যে এই হাতটা, দু সাইডের হাতটাই উঁচু, হ্যাঁ সামনের অংশটা সরু, আর পিছনে হ্যাঁ উপরটা একবার সোজা থাকে, উপরে সোজা, বা আপনার কার্ভ, অনেক সময় কার্ভগুলোতেও অনেক সময় ভালো দুধ আসে, এই কার্ভ যেটা থাকে ওটার কার্ভ, ওটার আরো একটু বেশি ভালো আসবে। এটা প্লাস এই কর্নারটা, এটা আপনার এই যে এটা ভি শেপটা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ। আর সামনের অংশটা অবশ্যই আপনার শুরু হবে, পিছনে ছড়ানো থাকবে। আলহামদুলিল্লাহ, আজকে দেখছেন গো রাজধানী খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরের এটি টিএনটি অ্যাগ্রো। সৌভাগ্যক্রমে আজকে দেখা হয়ে গেছে শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর বেলাল হোসেন সাহেবের সঙ্গে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি। আচ্ছা, প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, জানতে চাই যে আমাদের জহুল সাহেবের গরুগুলো কেমন আছে? আছে, খুবই ভালো আছে। মোটামুটি আমাদের জহুরুল ভাইয়ের যে চিন্তা ভাবনা একটু অন্যরকম, ইঞ্জিনিয়ার মানুষ, চিন্তাও একটু ভিন্নতা, জন্য সেটের স্ট্রাকচার অন্যরকম, এমনকি গবাদি প্রাণীগুলি আছেও বেশ সুস্থ এবং ভালো আছে। কিন্তু আমি আরেকটি বিষয় জানতে চাই ইঞ্জিনিয়ার জহুল সাহেবের কাছে,
মশা মাছি কেমন লাগে এবং এগুলো তাড়াতে কি প্রয়োগ করেন? আচ্ছা, মশা মাছি বেসিক্যালি যখন আপনার ভালো বাতাস থাকে মশা মাছি এখানে থাকে না। দ্বিতীয়ত আপনার মশা মাছি যদিও অন্যান্য সময় জন্মানোর সম্ভাবনা থাকে, আমাদের এখানে মসকিটো কিলার লাগানো আছে যে সাইডে সাইডে, ব্যাপক হারে ওইগুলো মশা নিধন করে। তো সেক্ষেত্রে অন্য কোনো ধরনের আপনার লাইক কয়েল বা আদার্স না ব্যবহার করি, ওই ওটা থেকে কভার করে খুব ভালো কাজ আমার করে। সেটটাও খোলামেলা, কিন্তু সন্ধ্যার পরে একেবারে মশা একেবারে আমার মৌমাছির মতো চাক দেয়। প্রত্যেকদিন সকালবেলা এসে দেখবেন যেখানে প্রত্যেকটা লাইটের নিচে 10-12টা করে পাখি বসছে নিচে, ওই সারা রাত প্রচুর পরিমাণে মশা মারা যাচ্ছে, ওইটাতে ওই মশাগুলো ওই পাখিগুলো আপনার ইয়ে করে করে খাচ্ছে। তাই? আচ্ছা, এবার আসি আবার ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলবো। তো আপনি পরামর্শ দেবেন এই যে ষাঁড় গরু এবং গাভী গরু, অনেক তরুণ উদ্যোক্তারা খামারে আসতে চায়, আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাইয়া আসলে আমি গরু পালন করতে চাই, আমার শখ একটা খামার করব, কি দিয়ে শুরু করব? তো এই উত্তরটা যদি আপনি দিতেন, একেবারে তরুণ যারা নতুন। আমি এই ক্ষেত্রে উদ্যোক্তাদেরকে বলবো যে আপনি আপনার স্থানীয় বাজারটাকে অবজার্ভ করেন, যে সেখানে দুধের দাম কেমন, মাংসের দাম কেমন। যদি দুধের দাম 60 টাকার লিটারের উপরে থাকে, ভালো দাম থাকে, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে গাভীর খামার করতে পারেন, এখানে কোনো লোকসান আসবে না। আর এর সাথে যদি আমি বলি যে আপনি যদি ওই মাংসের দাম ভালো থাকে, তাহলে আপনি ষাঁড় গরু দিয়ে মোটা তাজা খামার করতে পারেন। আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি চিন্তা করি, আপনি যদি একটি ষাঁড় গরু কিনেন, 6 মাস লালন পালন করলে অন্তত পক্ষে 20,000 টাকা লাভ থাকবেই, আরো বেশিও থাকবে। আমি বললাম কমপক্ষে 20,000 টাকা থাকবে। একেবারে চোখ বন্ধ করে যে কেউ ষাঁড় গরু লালন পালন করতে পারেন। এর মতো ঝুঁকিবিহীন ব্যবসা আর কোনোটাই নাই বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি। একেবারে খুবই কম ঝুঁকি, এমনকি লাভ আসবেই। তো সরকার থেকে এই সকল যারা খামারি ভাই বোনরা আছে তাদেরকে কি কি সেবা দিয়ে থাকেন? আমরা সরকারিভাবে এই সমস্ত খামারিদেরকে বিনামূল্যে এফএমডি রোগের টিকা দিয়ে থাকি। এফএমডি, এর সাথে আমরা এলডিডিপি প্রকল্প থেকে লাম্পি স্কিন ডিজিজ রোগের এলএসডি ভ্যাকসিন পেয়েছি। আমরা পেয়েছি, আশা করি ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে আমাদের এখানে চলে আসবে। তার সাথে আমরা বিনামূল্যে ত্বরকা রোগের টিকা দিয়ে থাকি, যেহেতু আমাদের শাহজাদপুর একটি বন্যা কবলিত এলাকা, এই জন্য আমরা ত্বরকার টিকাটা বিনামূল্যে দিয়ে থাকি। অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করছি যেভাবে খামারি ভাই বোনদের পাশে আছেন, আমি আশা করব যে আপনার বাড়িতে চমৎকার একটি খামার হবে। আমি মানিক যাব অবশ্যই, আগাম দাওয়াত দেবেন ইনশাল্লাহ। আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম, আমার বাড়ি যাবেন ইনশাল্লাহ। আপনি যে কথা বললেন, আপনার কথার উপরে ভিত্তি করে আমি ইনশাল্লাহ আমার বাড়িতে খামার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি মানে ডক্টর সাহেবকে নিয়ে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের শাহজাদপুরে ওনার আগেও অনেক প্রাণী সম্পদ কর্মকর্তারা ছিলেন, তবে উনি যতটা আন্তরিকতার সহিত কাজ করেন, আমার কাছে মনে হয়েছে যে পূর্বের যারাই ছিলেন এতটা আন্তরিক ছিলেন কিনা সন্দেহ আছে। উনি মানে গ্রাম পর্যায়ে বা যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যে কোনো ইস্যুতে উনি সরাসরি মাঠে চলে আসেন, এটা ওনার অনেক বড় একটা গুণ। এবং উনি রিয়েলি চাচ্ছেন শাহজাদপুর গো রাজধানীটাকে আরো গ্লোরিয়াস ডেভেলপ হোক, এটার জন্য আমরা আসলে ভাগ্যবান। জি জি। তো ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তো ঢাকায় চাকরি করেন, জি। ঢাকায় খামারও রয়েছে, জি। ঢাকায় বেশি সময় থাকতে হয়, তাহলে এগুলো দেখে কে? আচ্ছা, মূলত আমি ঢাকাতে চাকরি করি না, বিজনেস করি। আমার গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং অন্যান্য বিজনেস আছে। বাট সমস্ত বিজনেসের পাশেও আমি দিনে অন্তত 10 বার হলেও সিসিটিভিতে এই আপনার গরু বাছুরগুলো দেখে থাকি। বাট ডিরেক্ট কানেক্ট সবসময় আমার রাখালদের সাথে গরু নিয়ে কথাবার্তা বলা, ফুড ম্যানেজমেন্ট করা আমার একটা ভাই দেখেন, মূলত এই ভাইটাই। এই ভাই, এই যে বড় রাখাল, বড় রাখাল। ভালো আছেন? ইনশাল্লাহ। আপনার নামটা? মোহাম্মদ ত্রিভুবন। ও কিন্তু ইঞ্জিনিয়ার। আমাদের ফ্যামিলিতে 8 জন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সব যদি এই গরু লালন পালন করে, তাহলে আমাদের মতো মূর্খরা কি করে খাবে? এখন মানে এটা প্যাশন হয়ে গেছে সবার। আচ্ছা ঠিক আছে, আপনি ঘেমে গেছেন, জি। আপনিও ওই যে পাশে যায় একটু জি। বাতাস খান, আমি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। তো আসলে দায় থেকে এখানে এগুলো দেখভাল করেন না, এর মধ্যে ভালোবাসা আছে? সর্বপ্রথম ভালোবাসা না থাকলে কোনো সময় গরুর না, এমন হয় যে
না আমার উপর দায়িত্ব, আমাকে এটা করতেই হবে, ভালো লাগুক আর না লাগুক। এটা হচ্ছে একেবারে মন থেকে। যেমন আমি সারাদিন অফিসে কাজে বিজি থাকি, বিজি থাকলে সকালে 5টা থেকে ঘুম থেকে উঠবো, ফার্মে যাব, আবার বিকালে 5টার পরে যাইতেই হবে। আর গরুটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার বিষয়। তো এবার খাবার সম্পর্কে জানতে চাচ্ছি যে কি খাবার খাওয়ালে বেশি দুধ হয়? গাভী গরুর মূলত মেইন খাবারটা হচ্ছে গমের ভুসিটা, গমের ভুসি, তিলাখোল, আর হচ্ছে আপনার এই অ্যাঙ্কার ভুসি আছে, অ্যাঙ্কারটা এই অ্যাঙ্কার, আর আপনার ইয়ে আছে ছোলা ভুসি আছে। অন্যান্য ভুসির পরিমাণ একটু কম হলেও গমের ভুসিটা বেশি দিতে হবে। দুধের জন্য গমের ভুসিটা বেস্ট গাভী গরুর জন্য। এর পাশাপাশি আর কি ভুসি দেন? আমরা গমের ভুসির সাথে দেই আপনার তিলাখোল দেই, তিলাখোল, ডাবলির ভুসি দেই, হচ্ছে আপনার ছোলা দেই, খেসারি দিই, এগুলো দিয়ে মিক্স করে খাওয়াই। আর গাভী গরু মূলত খাবারের সাথে ওর দুধ, বলে না যে মুখে দুধ, এটাই বাস্তব। গাভী গরু খাবারটাই হবে, দুধ কমে যাবে। তো এই কষ্ট তো বোধহয় কটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, মূলত আমার গাভীর যে আপনার ষাঁড় বাচ্চাগুলো হয়, হ্যাঁ, এইগুলোকে আমরা এই প্রত্যেক কোরবানি ঈদের মধ্যে সেল করি। তাই? হ্যাঁ। বাড়িতে কিনতে হয় না? না। আচ্ছা, এই যে অনেক তো গাভী দেখালেন, চমৎকার চমৎকার বকনা বাছুর দেখালেন, এখন তো এই ভিডিও দেখে অনেকে বলবে যে মানিক ভাই ওনার কি বিক্রি করে? আসলে আমরা মানে ওই রকম কমার্শিয়াল বিক্রি করি না। মূলত আপনার এখানে যে ষাঁড় বাচ্চাগুলো থাকে এগুলো ঈদের মধ্যে বিক্রি করি। বিসাইড আপনার যদি কোনো গাভী নষ্ট হয়ে যায় সেগুলো ওই আপনার রিজেক্টগুলো বিক্রি করি, মাংসতে বিক্রি করি। বাট আপনার জেনারেলি আমি মানে মায়া বেশি ওদের প্রতি। শুনলেন তো, ওই যে একটা কথা আছে না, সোনার ডিম পাড়া হাঁস কেউ বিক্রি করে না, যারা গাভী বিক্রি করে সাবধান, রিজেক্টগুলো বিক্রি করেন। একেবারে আসল কথা সত্য, সত্য, হ্যাঁ সত্য, এটাই সত্য। আচ্ছা, এখন আপনি ভাই হিসেবে আপনি গরু পাগলা, আমি তো একটা বড় পাগলা। জি। তা আমি কয়টা ষাঁড় গরু পালি, তো গিন্নি বলতেছে যে গরুর খামার আলা বাড়িতে যদি দুধ কিনে খাইতে হয় তাহলে তো মুশকিল। তো ষাঁড় গরু তো আসলে দুধ দেয় না, গাভী লাগবে অবশ্যই। তো আমাকে গোটা দুই গাভীর ব্যবস্থা করতে হবে। সেখানে আপনি পরামর্শ দিবেন যে ভালো গাভী তো কেউ বিক্রি করে না, রিজেক্ট বিক্রি করে, তো মাপসাই আমি তো বড় গাভী কিনবো না, তাইলে আপনার এখান থেকে যদি ভালো মানের 2টা বকনা দেন, টাকা যেটা দাম সেটাই নেবেন। না, আমি মূলত যেটা বলছি যে আমি আসলেও মানে আমি বলার জন্য আমি আপনাকে হেল্প করতে পারি ভালো গরু কিনায়। আমি টাকার কথা কিছুই বলবো না, আপনি বলবেন যে মানিক ভাই এই 2টা বকনা আপনাকে দিলাম, এই টাকা দেন, আমি টু শব্দটাও দেবো না, ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ভালোবাসা। কষ্ট করে আসছেন, ধন্যবাদ ভাইয়া। না, কষ্ট হলে ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে, সবচাইতে ভালো লাগছে আমরা আধা কিলোমিটার একটা চমৎকার ব্রিজ পার হতে। জি, আজকে আমার হাত ভালো হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবেন, আরেকদিন আসবো ইনশাআল্লাহ। অবশ্যই দাওয়াত রইলো, অবশ্যই। আর আমার ঢাকার ফার্মে আপনার দাওয়াত রইলো, অবশ্যই যাবো। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লাগবে, আল্লাহ হাফেজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।